আভাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। এই রাজ্যে সিপিএম এক প্রকার নেই বললে ভুল হবে না। যে কয়েকজন রয়েছেন তারা দীর্ঘদিনের দলীয় কর্মী, আর শত চেষ্টা করেও তারা দল বদল করেননি। তাই তাদের নিয়ে প্রতিটি এলাকায় চলছে সিপিআইএম এর এরিয়া সম্মেলন। সেই সম্মেলনের শেষে কেশারী দুধে এলাকার সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ করলেন সিপিএম নেতারা। এই রাজ্যে সিপিএম এক প্রকার নেই বললে ভুল হবে না। যে কয়েকজন রয়েছেন তারা দীর্ঘদিনের দলীয় কর্মী, আর শত চেষ্টা করেও তারা দল বদল করেননি। তাই তাদের নিয়ে প্রতিটি এলাকায় চলছে সিপিআইএম এর এরিয়া সম্মেলন। সেই সম্মেলনের শেষে কেশারী দুধে এলাকার সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ করলেন সিপিএম নেতারা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনা তদন্ত করছে কেশারী থানার পুলিশ। ঘটনায় জানা যায়, মঙ্গলবার ছিল কেশারী দুধে এলাকায় সিপিএম এর এরিয়া কমিটির সম্মেলন। সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, সভা শেষে এদিন রাতে তৃণমূলের দুষ্কৃতীরা এসে দলীয় কার্যালয় ভাঙচুর চালায়। এই সম্মেলনে আসা শ্রমিকরা রাতের দলীয় কার্যালয় ছিল, তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনার পরে সিপিএম এর পক্ষ থেকে কেশারী থানায় লিখিত অভিযোগ করা হয়। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এটি মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে। তবে সিপিএম নেতাদের বক্তব্য, আজ একমাত্র প্রতিবাদ করে সিপিএম কৃষকদের হয়ে প্রতিবাদ, শ্রমিকদের হয়ে প্রতিবাদ, ছাত্রের হয়ে প্রতিবাদ, আর এটা সহ্য না হওয়ায় তারা এই কাণ্ড ঘটিয়েছে। পাশাপাশি বুধবার বেলদা এরিয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো বেলদার জোনাল অফিসে। হাজির ছিলেন সিপিএম এর নেতৃত্বরা। সম্মেলনের আগে বেলদা শহরে একটি মিছিল করেন কর্মী সমর্থকরা। निर्माण करते হবে করতে হবে এটাকে মহকুমা করতে হবে ঘটনাটা হচ্ছে যে গতকাল আমাদের এখানে সিপিআইএম পার্টি হাতিবাড়ি এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন ছিল। সেই সম্মেলনে আমরা এখানে ওই কাল আরম্ভ হয়েছে 10টার দিকে, হয়েছে 3টে পর্যন্ত চলছিল। তারপরে আমরা যথারীতি যে যা চলে গেছি, প্যান্ডেলগুলোকে বলেছি তোমরা তোমার প্যান্ডেল খুলে নেবে। এটা আমাদেরই অফিস, আমরা অফিস প্রাঙ্গণেই করেছি। এটা আমাদের দুধে পার্টি অফিস। একটা সময় যখন দুধে এলসি ছিল সেই সময় এই অফিসটা করছিলাম। এখন আমাদের একটা পার্টির নামে এই অফিসটি আছে। সম্মেলন করার পর চলে গেছি আমরা। আজকে সকালে হঠাৎ শুনলাম যে আমাকে স্থানীয় আমাদের একজন পার্টি কর্মী, সে আমাকে বললো যে একটু এক্ষুনি এসো পার্টি অফিসে। কালকে তৃণমূলের লোকেরা এসে তৃণমূলের আমাদের পতাকা পুড়েছে, আমাদের পার্টি অফিসের গ্রিল ভেঙেছে, আমাদের শহীদ বেদি পুড়েছে, আমাদের শহীদ বেদি আমাদের যে পতাকা ছিল পার্মানেন্ট যে শহীদ বেদি, সেখানে যে পতাকা ছিল সেটাকে নামিয়ে তারা তাদের পতাকা তুলেছে, দিয়ে এইসব করেছে। দিয়ে আমাদের পার্টি পতাকাটা পুরো ফিকে দিয়েছে, দরজা ভেঙেছে। আমরা এই এলাম,
যে সমস্ত দেখলাম আপনাদের খবর দিলাম। এই ঘটনা কারা ঘটিয়েছে? একেবারে পরিষ্কার তৃণমূল, তাদের ঝান্ডা বেঁধে তারাই করেছে। আমরা এখানে যারা আমাদের পার্টি বিষয়ে কিছুজন আছে যারা ওই রাস্তা লেবার টেবার করে, তারা বললো কিছুদিন থাকবে, যার জন্য ওরা এখানে আছে অস্থায়ীভাবে। ওরাই কাল রাত্রে ওদিকে এসে ধমক দিয়েছে, ওদিকে বলছে তোমরা এক্ষুনি বেরিয়ে যাও। ওদের কাছেই আমাদের পার্টি পতাকা পুড়েছে, মহিলা বাচ্চা। কারণটা কি? হ্যাঁ? কারণ তৃণমূল তো একটা মানে কি বলবো, স্বৈরাচারী দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, ফলে এইটাই করছে ওরা। কাল আমরা গণতান্ত্রিকভাবে করেছি, যে আমাদের যে পার্টির নিয়ম অনুযায়ী আমাদের যে 3 বছর অন্তর সম্মেলন যেন হয়েছি, সেটা ওরা সহ্য করতে পারছে না। কালকে অনেক লোক হয়েছিল আমাদের, মিছিল করেছি আমরা। হিংসা আছে এখানে, পঞ্চায়েতের সিটটা আমরা জিতেছি, পঞ্চায়েতটা আমাদের জেতা। বলুন। এটা ওদের হিংসা আছে, ওই জন্যই ওরা ওটা করেছে। আপনার নাম? আমার নাম বিমান ভট্টাচার্য। এবারে পঞ্চায়েত আপনারাই জিতেছেন? এই বুথটা এখানকার পঞ্চায়েত আমরা জিতেছি। কত ভোটে? 248 ব্যবধান। আপনাদের এইটা বলুন। এখানকার গত পঞ্চায়েত নির্বাচনে এখানে আমরা বিপুলভাবে জিতেছি, সেই জন্য ওদের একটা আক্রোশ। পাশাপাশি না, এটা এই বুথটা জিতেছি, পাশের যে বুথ হাতিগাড়িয়া, ওটাও আমরা জিতেছি। সেই কারণ থেকে? সেই কারণ একেবারে। আপনারা অভিযোগ করেছেন থানা? না, এখনো যাইনি, একটু সকালে এসে দেখলাম। এটা আগে দেখে নিয়ে আমরা আমাদের তো পার্টি বিয়ে, সেটা ওদের ঝান্ডা সাহেব হতে পারে না, আমরা ওদের ঝান্ডা খুলে এক জায়গায় রেখে দেবো, আমাদের ঝান্ডা তুলে দিয়ে আমরা থানায় যাবো। হ্যাঁ গীতাদি, পুরীর থেকে বড় জগন্নাথ মন্দির হবে দীঘায়। বুধবার দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করার পরে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর থেকে বড় জগন্নাথ মন্দির হবে দীঘায়। বুধবার দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করার পরেই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ থাকে 3 দিনের সফরে দীঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি জগন্নাথ মন্দিরের কাজ কতটা হয়েছে, কবে উদ্বোধন করতে পারবেন তা সব খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের কর্তাদের, পাশাপাশি বিধায়ক অখিল গিরি। এই দিন তিনি বলেন দীঘায় এবার রথযাত্রা হবে, তাই রথযাত্রার আগের দিন তিনি দীঘায় হাজির থাকবেন। পাশাপাশি ইস্কন সহ বিভিন্ন সংস্থার পুরোহিতরা হাজির থাকবেন এই মন্দিরে। কিভাবে এই মন্দির পর্যটকদের আকর্ষণীয় করা যায় তার সব রকম চিন্তা ভাবনা করে সেই মতো পরিকল্পনা করেই দীঘায় মন্দির নির্মাণ হচ্ছে। শেষ পর্যায়ে কাজ চলছে, আর কাজ শেষ হলেই উদ্বোধন হবে। তবে এবার আষাঢ় মাসে দীঘায় যে রথযাত্রা হবে আর তিনি যে হাজির থাকবেন তা তিনি পরিষ্কার করে দেন এই দিন। কিন্তু পুজো পাঠ তো আমাদের কাজ নয়, এটা পুরোহিত যারা তারা ঠিক করে নেবে। বাদ বাকি সব কিছুই সিস্টেম অনুযায়ী হোক, এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে, সমুদ্র কন্যার জায়গায়, সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন, তারা একটা মন্দিরে পুজো দিতেও চান। তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো। হাজার হাজার বছর ধরে এটা থাকবে, এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হোক। যেদিন ইনাগুরেশন হবে 24 ঘন্টা প্রসেস করতে হয়, তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো, সেটা আমরা পরে ঠিক করে নেব, কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হবে। আর মাসির বাড়ির সামনেও একটা ঘাটের কথা বলেছেন মহারাজ, সেটাও হিডকো করে দেবে। বাদ বাকি রথ রাখার জায়গা যখন সোজা রথ হয়ে উল্টো রথে যায়, সেই জায়গাটাও তারা দেখে নেবেন, করে দেবেন। ট্রাস্টি থেকে শুরু করে এখানে একটা পুলিশ পোস্ট হবে। এই যে জেলা পরিষদের বাড়িটা দেখছেন, এটা আমরা নিয়ে নিচ্ছি। জেলা পরিষদের বাড়িটাই পুলিশ পোস্ট,
এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো এটা, এখানে হেলথ সেন্টার এবং ফায়ার ব্রিগেডের একটা প্রভিশনও করা হচ্ছে। এটা ডান দিকের ওই বিল্ডিংটা আরও অ্যাডজাস্ট হবে এই জায়গার সাথে, তাতে আমাদের জমি আরও বাড়বে। আর বাঁ দিকে যেটা আমি গিয়েছিলাম ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওখানেও 6-7টা গেস্ট রুম আছে পুরোহিতরা যারা থাকবে তাদের জন্য। এক একটা রুমে 3টে করে বেড থাকবে, যাতে পুরোহিত যারা পুজো করবেন তারা এখানেই থাকতে পারে, থাকা খাওয়া সব ব্যবস্থা তাদের থাকবে। বাদ বাকি কিছু লোকজন নেওয়া হবে যেগুলো কাজকর্ম করবে, সেটা ট্রাস্টে ঠিক করে নেবে। এটার ব্যাপারে আমি চাই না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। এটা টোটালি, আমি কিন্তু ট্রাস্টের মেম্বার নই, আমি জাস্ট ভলেন্টারিলি আমার সার্ভিস দিচ্ছি। সুতরাং সবটাই ওনারাই করবেন, শুরুটা করে দিয়ে গেলাম, আশা করি সবটাই সুষ্ঠুভাবে সমাপন হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে গেলাম, বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে গেলাম, এবং at the same time I appeal to all over the country, all over the world, that we are doing a big Jagannath temple, the side of Digha Sea, the Jagannath Dham, where ISKCON, Jagannath, the Sanatani Trust, and this Jagannath Dev Mandir Purohit একটি পারিবারিক খুনের অভিযোগে বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বুধবার নন্দীগ্রাম থানায় গিয়ে কারণ চাইতে চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পারিবারিক খুনের অভিযোগে বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বুধবার নন্দীগ্রাম থানায় গিয়ে কারণ জানতে চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, এই জেলার পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। নন্দীগ্রামে দাদার হাতে খুন হয়েছেন ভাই, তার সমস্ত প্রমাণ রয়েছে। আর এই পারিবারিক সমস্যাকে রাজনৈতিক রং লাগিয়ে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই জেলার পুলিশ কর্তাদের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যা করছেন ঠিক করছেন না। যেভাবে আমার অফিসে প্রবেশ করার জন্য হাইকোর্টে কান মোলা খেতে হয়েছিল, সেইভাবে খেতে হবে। পাশাপাশি তিনি এর শেষ দেখে ছাড়বেন বলে হুমকি দেন। উল্লেখ থাকে, নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপি বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পুলিশের তদন্ত শুরু করে। এই ঘটনার পরে পুলিশি ধরপা করে বহু বিজেপি নেতা ঘর ছাড়া রয়েছেন। এর প্রতিবাদে কর্মসূচি নিলেও পুলিশ পরীক্ষা থাকায় তা বাতিল করে। ফলে শুভেন্দু অধিকারী একা গিয়েই তার অভিযোগ জানান। রথিবালা বা আড়ির মামলাতেও আমরা যারা আসামি এফআইআর নেম আলরাজি সহ থানায় ঢুকছে বেরোচ্ছে, তাদের বিরুদ্ধেও আমরা হাইকোর্ট করেছি রথিবালা বাড়ির পরিবারকে দিয়ে। কিছুদিন আগে জাজ কোর্টে জামিন বাতিল হয়েছে। প্রকাশ্যে বোম ফেললো, বোমের স্প্লিন্টারে মামনি সহ অনেকে আহত হলো, সাংবাদিক বন্ধু সহ। মামনি জানা এফআইআর করেছে, এখনো পর্যন্ত এফআইআর ট্রিট হয়নি। ট্রিট আপনাকে করতে হবে ভারতীয় ন্যায় সংহিতাতে। আর ওই বোমা বিস্ফোরণের মামলা এনআইএ এর কাছে যাবে, কি করে ছুটাতে হয়, দম বের করতে হয়, আমি ওগুলো জানি আমি। অতএব পুলিশ বাবা পার করেগা, এ হবে না। আজকে আমরা থানায় একটা কর্মসূচি ডেকেছিলাম, কিন্তু এখানে পরীক্ষা চলছে দুটো স্কুলে, গার্লসে এবং বিএমটিতে। ওদের লাজ লজ্জা নেই, ওদের দায়িত্ববোধ নেই। ওরা এই টাউন ক্লাবে এসেও পেট্রোল বোম মেরে গেছে, ওরা তারাচাঁদ বাড়ি লুট করেছে, দক্ষিণ কেন্দ্রা বাড়িতে বাড়ি আগুন দিয়েছে। ওদের কোনো লাজ লজ্জা নেই, আমাদের দায়িত্ববোধ আছে। আজকে আপনারা এখান থেকে বাড়ি ফিরবেন, আমি একা থানায় যাব। আমি এলাকার বিধায়ক, আমার অধিকার আছে, আমি যাব। যদি গেট আটকায়, গেটে সাংবাদিক সম্মেলন করে আমার বার্তা আমি দেব। আর গেট খোলা থাকলে অফিসার ইনচার্জ, ডিউটি অফিসার যে থাকবে, তার কাছে আমার এলাকায় ভোটের দিন কেন বোমা বিস্ফোরণ হলো তার উত্তর চাইব। কেন একটা ঘটনায় দুটো এফআইআর হলো জানতে চাইব। আমি আমার প্রতিবাদ রেজিস্টার করে প্রস্থান করব। কয়েকদিন পরে পরীক্ষা যেদিন থাকবে না, সেদিন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আমরা নন্দীগ্রামে বিক্ষোভ করব, নন্দীগ্রাম থানা অবরোধ করব, অচল করব গণতান্ত্রিকভাবে।
শান্তিপূর্ণ পথে আইন মেনে। সে কর্মসূচি আপনাদের আমি যথাসময়ে জানিয়ে দেব। সাথে সাথে মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীকে বিরুলিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল আজ থেকে 2 মাস আগে। আজকে তমলুকের জাজ কোর্টে তাদের জামিন হয়েছে, খবরটা আপনাদের দিলাম। আর আমাদের গোকুলনগরের প্রধান দীনবন্ধু, তিনি পঞ্চায়েতের ক্যাশিয়ার জব সচিব, তিনি তৃণমূলের কন্ট্রাক্টরদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের ফান্ড পাঠিয়ে দুর্নীতি করেছিলেন। প্রথম অভিযোগ করেছে কে? প্রধান নিজে। প্রধান অভিযোগ করলো, আর সেই প্রধানকে ফাঁসানোর জন্য ডিএম এর নির্দেশে এফআইআর করা হয়েছিল কলকাতা হাইকোর্টে গত পরশুদিন। আরো একটা সমবায় ভোট রয়েছে, আশঙ্কা করছেন গন্ডগোলের? হ্যাঁ হবে, অসুবিধা নেই। রথিবালা আড়ির কেসে আলরাজি, এদের তো চালায় আলরাজি শামসুলরা মডেল, আরাবুল শকত মোল্লা জাহাঙ্গীরের মডেল। এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, আরেকটা বাংলাদেশ করতে দেবে না। মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ, ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ভুল বোঝাবেন না। আর পুরী ধাম 4 ধামের এক ধাম, পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না, হিন্দু মেনে নেবে না। দ্বৈতাবতীজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো। আর ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার, সরকারি টাকায়। আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। আমরা নিধি দিয়েছি। কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না, ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর কোন হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না। তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে, আবার হারাবে। ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘিনী, পর্যটকদের জন্য নির্দেশিকা, ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে। লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘিনী, পর্যটকদের জন্য নির্দেশিকা, ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে। জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে 2 দিন ধরে এক বাঘিনী ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে। জেলার সীমানা লাগোয়া গিদনি, জাম্বনি ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দপ্তর। জেলার জঙ্গল ও পর্যটন স্থলে পর্যটকদের বিকেল 5টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরে 6 বছর আগের লালগড়ের জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক দুটোই ফিরে এসেছে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, পার্শ্ববর্তী রাজ্যের বন বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। জেলার সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটকদের সুরক্ষার স্বার্থে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। কেউ নিয়ম না মানলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়গ্রাম বন বিভাগের হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি নিয়ে সোমবার থেকেই জল্পনা বাড়ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল 5টার পর জঙ্গল লাগোয়া পর্যটন কেন্দ্রে থাকা যাবে না, বিনা অনুমতিতে তাঁবু খাটানো চলবে না, জঙ্গলে আবর্জনা ফেললে 1150 টাকা জরিমানা করা হবে। পাশের রাজ্যে বাঘিনীর ঘুরে বেড়ানোর খবরেই এই নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের গুড়াবান্ধা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলছে, যা ঝাড়গ্রাম জেলার মাত্র 5 কিমি দূরত্বে। ওড়িশার শিবলিপাল জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয়। ওই বাঘিনীর গলায় জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। চাকুলিয়া, বহরাগুড়া, ধলভূমগড় বনাঞ্চলে বাঘিনী বিচরণ করছে। ওড়িশা বন দপ্তরের একটি দল বাঘিনীর গতিবিধির ওপর নজর রাখছে। 2018 সালের মার্চ মাসে লালগড়ের বাঘঘোড়ার জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। স্থানীয় গ্রামবাসীরা সেই ঘটনা এখনো ভুলে যাননি। জঙ্গল লাগোয়া গ্রাম থেকে গরু ছাগল উধাও হতে শুরু করেছিল। প্রথমে গ্রামবাসীরা ভেবেছিলেন তা হায়না বা নেগড়ের কাজ। বন দপ্তর জঙ্গলে ক্যামেরা বসালে বাঘের ছবি পাওয়া যায়। এতে এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন বিভাগ বাঘটি ধরার সব রকম চেষ্টা চালায়, কিন্তু সেটিকে জীবন্ত অবস্থায় ধরা যায়নি। বাঘঘোড়ার জঙ্গলে বাঘটির দেহ পাওয়া গিয়েছিল। দেহ একাধিক ক্ষত ছিল। ওই বাঘের মৃত্যু রহস্যের এখনো কিনারা হয়নি আজও।
প্রেমে আপনারা বাঘেরও দর্শন পেতে পারেন, কি বলবেন এই সম্পর্কে? কতটা উপভোগ করছেন এই যে প্রকৃতিতে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলতে পারে? যারা প্রকৃতি প্রেমী তারা এইসব কখনো তাদের বেঁধে রাখতে পারে না। তো রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখন খোলা অবস্থায় থাকে বা এখন যদি দেখা গেছে শুনেছি, তো খানিকটা ভয় লাগে, কেননা এরকমভাবে সামনাসামনি কখনো আমরা এই সিচুয়েশনটার কখনো ফেস করিনি। তো যেহেতু প্রশাসন থেকে এখন বারণ করা হচ্ছে যে সবাই একটু সাবধানে থাকবেন, কারণ আমাদের পরবর্তী মুভমেন্ট হচ্ছে ঘাটশিলা, তো সেখানেই নাকি বাঘের মানে দেখা পাওয়া গেছে। তো সেহেতু আমাদের একটু মানে নিজেদের একটু সাবধানতা বজায় রাখতে হবে। আর যেহেতু এই বাঘ দেখা গেছে, তো এটা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে একটা পড়ে, মানে একটা মনে একটা আনন্দ যে স্বাধীনভাবে একটা বাঘ দেখবো। এতদিন আমরা বাঘ দেখে এসেছি চিড়িয়াখানা খাঁচার বন্দি, এবার বাঘ দেখবো হয়তো জঙ্গলের মধ্যে খোলা অবস্থায়। তো সেটা একটা আনন্দ, তার মধ্যে একটা ভয়, সে কত না ভয়ঙ্কর হবে যদি খোলার জায়গায় হয়, সেটা একটা ভয়। আর ভয় আর আনন্দ মিশে একটা অদ্ভুত একটা পরিস্থিতি যেটা আমার মধ্যে কাজ করছে, তো সেটা আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত দাস, হুগলি থেকে, রিসরা হুগলি। এক কথায় বলা খুবই কষ্টকর, কেননা আমরা এই জঙ্গলমহলে রয়েছি বিগত 3 দিন ধরে। তো যতটা পারছি এই জঙ্গলমহলের সৌন্দর্যটুকু কাচিয়ে নিয়ে বাড়ি যেতে চাই, যেটাকে স্মৃতি হিসাবে আরও বেশ কিছুদিন আমার এই জঙ্গলমহলের স্মৃতিটাকে আমি চারণ করে আরও বেশ কিছুদিন আমি আমার জীবন স্টাইলটাকে চালাতে পারবো, লাইফস্টাইলটাকে চালাতে পারবো। তো জঙ্গলমহল থেকে যতটা পারছি আমি এখান থেকে আনন্দটাকে নিয়ে যেতে চাইছি। আমার নাম চিরঞ্জিত দাস, হুগলির। পাশের রাজ্যে ঝাড়খণ্ডে রয়্যাল বেঙ্গল টাইগারের সেক্ষেত্রে পর্যটকদের জন্য কি ব্যবস্থা? একটা টাইগার আছে যে ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স অ্যাওয়ে আছে। তো প্রথম জিনিস আছে ইনফরমেশন। তো ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি, আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড, আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে, সব লেভেল একটু সম্পর্ক আছে, অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটু কথা হয়েছে, ডিসকাশন হচ্ছে কিভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে। তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন। ইনফরমেশন একদম আছে আমার কাছে, যখন প্রয়োজন হবে। সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেকানিজম। তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে, রেঞ্জ অফিসার আছে, কিছু কিছু ট্রাকার্সের স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং। তো যে লোকজন আছে, স্টাফ আছে, ওনাকে অলরেডি অ্যালার্ট করা আছে, ওসব তাইনাত আছে, ডিউটি আছে। কালকেও সেম জিনিস ছিল, কালকেও আমাদের টিম, গাড়ি, রেঞ্জ অফিসার সব লোক ফিল্ডে ছিল। তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো। আচ্ছা, এই সময় তো পর্যটক আসছে, পর্যটকদের জন্য কি গাইডলাইন করেছে? ট্যুরিস্ট জন্য কোনো ভয় দরকার নেই, কিন্তু একটা জেনারেল গাইডলাইন হয়েছে। এটা টাইগার রিলেটেড নয়, কিন্তু ক্যাম্পিং, পিকনিক এসব পারমিশন ছাড়া ফরেস্ট মধ্যে হবে না। যে লিটারিং ইনসাইড ফরেস্ট, ওটা তো ব্যান্ড আছে, কিন্তু আমি ফাইন ইম্পোজ করবো। যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আছে, তো ডিস্ট্রাকশন টু ফরেস্ট জন্য 1150 টাকা ম্যাক্সিমাম ফাইন আছে, ওটা ইম্পোজ করা যাবে। আর একটু 1 মাস পরে ফায়ার সিজন চলে আসবে, তো ইনফ্লেমেবল অবজেক্টস, লাইটিং অফ ফায়ার, এসব জন্য একটু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। বিভিন্ন যে বিশেষ করে যেমন বেলপাহাড়ি, জামবনি, এদিকে গোপী বল্লভপুর, বিভিন্ন যে ফরেস্ট রয়েছে যেটা ঝাড়খণ্ডের সাথে লাগু আছে, সেই ফরেস্টগুলোতে নতুন কোনো গাইডলাইন করা হয়েছে? না, এখন কোনো নতুন গাইডলাইন দরকার নেই। যে গাইডলাইন আমি বলেছি কিছুক্ষণ আগে, এটা ইন জেনারেল ফর ঝাড়গ্রাম ফরেস্ট ডিভিশন আছে। আর বাকি যেখানে যেখানে প্রয়োজন হবে আমাদের লোক আর ট্রাকার থাকে ওখানে। এর আগে দেখা গেছে যে লালগড়ে যে রয়্যাল বেঙ্গল টাইগার তো মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রে সেই ধরনের যাতে তার দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু সেখান থেকে অন্য কোনো ব্যবস্থা? ও ঘটনা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস বলবো, লোক একটু আমি জানি সচেতনা একটু বেশি একটু বেড়েছে। আর জেএফএমসিও আমাদের সঙ্গেই আছে, সম্পর্ক আছে, আর একটু বেটার ইকুইপড আছে ওরকম সিচুয়েশন হ্যান্ডেল করতে। বাংলাদেশ ও পাকিস্তানে মৌলবাদী শক্তির দ্বারা সনাতনীদের উপর অমানবিক নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে এবং ইস্কনের মহারাজ স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি ও হিন্দু ধর্মাচরণে বাধা দেওয়ার প্রতিবাদে সমগ্র সন্ন্যাসী সাধু মহারাজ স্বামীজি সহ ভক্তবৃন্দের সমাগমে এক ঐতিহাসিক অরাজনৈতিক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ও পাকিস্তানে মৌলবাদী শক্তির দ্বারা সনাতনীদের ওপর অমানবিক নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে এবং ইস্কনের মহারাজ স্বামী চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি ও হিন্দু ধর্মাচরণে বাধা দেওয়ার প্রতিবাদে সমগ্র সন্ন্যাসী সাধু মহারাজ স্বামীজি সহ ভক্তবৃন্দের সমাগমে এক ঐতিহাসিক অরাজনৈতিক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে হাসপাতাল মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে হিন্দু ঐক্য মঞ্চ। উপস্থিত ছিলেন বিভিন্ন সেবাশ্রম থেকে আসা মহারাজরা। মহিষাদলে ভারত সেবাশ্রমের গৌতম মহারাজ বলেন, ভারতবর্ষের যা ক্ষমতা তার শিবিক দিয়ে বাংলাদেশে দখল করা যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা ললিপপ মুখে দিয়ে বসে থাকবো না। এজন্য উনাকে অশেষ ধন্যবাদ জানাই সনাতনীদের পাশে থাকার জন্য। गंगा माता की, जमुना माता की, नर्मदा माता की, सरस्वती माता की, गौ माता की, भारत माता की, उपस्थित दर्शक वृंद की, पश्चिम बंगाल की, भारत राष्ट्र की, हिंदू राष्ट्र की, हिंदू एक रहेंगे, हिंदू एक रहेंगे, हिंदू एक रहेंगे। এটুকু দেশ, এটা সত্য কথা। তো মাননীয় মুখ্যমন্ত্রীজি উনি বলেছেন যে কথা যে আমরা ললিপপ চুষব না তখন, এই জন্য ওনার কথার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই যে উনি সনাতনীদের পাশে আছেন। হিন্দুদের কতটা আরো জাগা উচিত, এতে হিন্দুদের মনোবল অনেক গুণ বৃদ্ধি পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে, এবং বর্তমানে হিন্দুরা জেগেছে, অদূরে হিন্দুরা আরও জাগবে, সেই পরিস্থিতি চলছে বর্তমান। নাম? আমি ব্রহ্মচারী গৌতম মহারাজ, ভারত। বুধবার ছিল গীতা জয়ন্তী, আর গীতা জয়ন্তী পালন করলো দাঁতনের শিবমুনি যোগাশ্রম। এদিন 105 জন গীতা পাঠ করেন। উল্লেখ থাকে, গীতা জয়ন্তী উপলক্ষে বেশ কিছু জায়গায় গীতা পাঠের আয়োজন করা হলেও শিবমুনি যোগাশ্রম গত বছর থেকে করে আসছেন। শিবমুনি যোগাশ্রমের প্রধান অনিল মুনি গীতা পাঠ করলে মানুষের মন ভালো হয়ে যায়, কিন্তু বর্তমান যুগে বই থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের সময় নেই। তারা সর্বদা মোবাইলে ব্যস্ত, তাই যাতে কিছুটা মানুষের মনে সাড়া জাগানো যায়, তার জন্য এই উদ্যোগ। এই যে মন্ত্রটা বলছে শম্ভু, সেটা বলার পরে জল দেওয়ার পরে শাঁখ বাজাবে, সঙ্গে সঙ্গে শাঁখ বাজবে। ধূপ দীপ নৈবেদ্য তুলসী পত্র সহ চন্দন শ্রীকৃষ্ণায় অর্পণা, কৃষ্ণায় অর্পণাস্তু, শ্রীকৃষ্ণায় অর্পণা। সপ্রেম জয়জিৎ শ্রীমদ্ ভগবদ গীতা 18টি অধ্যায়ে সীমাবদ্ধ, প্রতিটি অধ্যায় কিন্তু যোগ অধ্যায়। যে কথাগুলো কানে শুনেছি মুক্ত মুক্ত না, তার মুখস্থ কথা এটা না। ধনস্তথা আচার্য মুখসঙ্গম রাজা বচনম অব্রবী পশ্চৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চ মুম গূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুদ্ধানো বিরাটহানো কাশীরাজস্য কুন্তি ভোজশ্চ শৈবশ্চ ন বিশিষ্টায়ে তান্নিবোধোতি যোত্তমো বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যৈ শঙ্খং দণ্ডো প্রতাপবান অনন্ত সশব্দ উপদং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দগ্নৌ মহাশঙ্খং সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকো
কাশ্যশ্চ পরমেশ্বস্য শিখণ্ডী চ মহারথশ্চ মহাবাহো শঙ্খাং দগ্নু পৃথক পৃথক সোঘোষ ধার্তরাষ্ট্রমস্থিতাং দৃष्ट्वा ধাতাকং বিদমাহচ সেনয়োরুভয়ো মধ্যে রথং স্থাপয় মে। শুনুন, ভগবান এটা বুঝিয়ে দিয়ে গেলেন, জন্মে আমরা আনন্দ হই, মৃত্যুতে কাঁদি। না না, দুটাই সমান, এ দুটাই সমান। জাতস্যি ধ্রুবং মৃত্যু ধ্রুবং মৃত্যু জাতস্য। যে জন্মেছে সে একদিন মরবে, যে জন্মেছে সে একদিন মরবে। জন্মে হাসারও কিছু নেই, আর মৃত্যুতে কাঁদারও কিছু নেই। জন্মে কিন্তু পরিবর্তন, যে মানুষ সকলে বস্ত্র পরিধান করে, বস্ত্রটা বয়স হয়, ময়লা হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, তখন সেই বস্ত্রটা পরিবর্তন করে এবং নূতন বস্ত্র মানুষ ধারণ করে। সেটা মানুষের যখন বয়স হয়ে যায়, রোগগ্রস্ত হয়, জরাগ্রস্ত হয়, সে তো যাবেই, তার জন্য দুঃখ কিসে? এটা মূল কথা বললেন। এবারে ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন না বলছো কুন্তস্থা কসমমিদং পিসমে সমুপস্থিতম অনার্য দুষ্টম সর্বম কীর্তি করম। অর্জুন, আমি চাইছি অধর্মকে নষ্ট করে ধর্মকে প্রতিষ্ঠা করব। এমন বিষম সময়ে ভীমরতির কোথা থেকে যুদ্ধ করবে না বলছো? অর্জুন জানে যুদ্ধ মানে মায়া বলে যুদ্ধ, মানে মারামারি কাটাকাটি হানাহানি করতে হবে। আর ভগবান বুঝাচ্ছে যে তুমি যোগ করো, মায়াকে ত্যাগ করো, মনকে স্থির করো, দিলে তোমার আত্মীয়জনের মায়া, আত্মীয়জনের প্রতি মায়াও থাকবে না, তোমার প্রতি মায়া থাকবে না। দিয়ে ভগবান বলেন, দেখো অর্জুন, সমগ্র জীবের মধ্যে আমি আছি। তখন অর্জুন যে আপনি আছেন না? হ্যাঁ, আমি সমগ্র জীবের মধ্যে দু প্রকারে আছি, যুক্ত আত্মা জীবাত্মা, আর যে শ্রেষ্ঠ যে রূপ পরম যুক্ত আত্মা পরমাত্মা। অনুষ্ঠুপ ছন্দ হচ্ছে 643 আর ত্রিষ্ঠু ছন্দ হচ্ছে 57। এটা হলো মোট গীতা। এবারে অর্জুন দিশাগ যোগ প্রথম অধ্যায় পাঠ হলো, এর মোট শ্লোক হচ্ছে 47টা। ধৃতরাষ্ট্র বলেছেন 1টা, অর্জুন বলেছেন 21টা, সঞ্জয় বলেছেন 24টা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা বলেননি, শুধু রথটা নিয়ে রেখে দিয়েছেন। প্রথম অধ্যায়ে ভগবান বার্তা কিছু নাই, শুধু ধৃতরাষ্ট্র 1টা, সঞ্জয় 22টা, 24টা, অর্জুন 22টা করে 7টা শ্লোক হয়েছে। এর সংক্ষেপ হচ্ছে কি, প্রথম অধ্যায়ে ভগবান মানুষকে দিয়ে গেলেন কিটা, ধৈর্যটা দিয়ে গেলেন। যে ভগবানের লীলা সত্ত্বেও অর্জুন যখন তারপরে বাটপাড়ি খেললো যে আমি যুদ্ধ করবো না, দেখি কারা এসছে, তবু ভগবানের সমস্ত অনুষ্ঠানের পরিচালক হিসাবে এ পরিচালক হয়েও তিনি কিন্তু তার প্রতি অধৈর্য হলেন না। তাকে ধৈর্য ধরে বলে, অর্জুন তুমি চুপ করে বসো, আমি তোমায় কিছু ভালো ভালো কথা বলবো, শোনো। এইখানে প্রথম অধ্যায়ে ভগবান আমার মনুষ্য জীব সংসারী মানুষকে জ্ঞান দিয়ে গেলেন কি, যে সংসারী জীবী মানুষ যে যত উপার্জন করুন না কেন, ধন দৌলত, টাকা পয়সা, মণি মাণিক্য, জমি জায়গা, গাড়ি বাড়ি, আপনার সবচেয়ে বড় উপার্জনের সম্পদ হচ্ছে কি, ধৈর্য। প্রতিটি সংসারী মানুষকে শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় উপদেশ নিয়ে ধৈর্যশীল হতে হবে, তখনই আপনার সংসার সমৃদ্ধিশালী হবে। এইটা হচ্ছে প্রথম অধ্যায়ের মানে মূল বিষয়। এবারে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে বসিয়েছেন, অর্জুনকে বসো, আমি তোমাকে ভালো ভালো কথা বলবো, শোনো। সাংখ্যযোগ তিনি বলবেন, কপিল মুনির লেখা হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগ বলছে, আমরা সুন্দরপুর শ্রীমুনি যোগাশ্রম আজ 32 বছর ধরে বিভিন্ন আধ্যাত্মিক কর্ম করে যাচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতা
আমার সুন্দরপুর শিমনি যোগাশ্রমে প্রতিদিন সকালে পাঠ হয়, সন্ধ্যায় শ্রীমদ ভাগবত পাঠ হয়, ভগবানের গুণাগুণ কীর্তন। অনেক অনুষ্ঠানের মধ্যে 3 বছর আগে আমাদের প্রধান উপদেষ্টা প্রভাত বললেন যে না না অনিল্লা সব অনুষ্ঠান হচ্ছে, কিন্তু গীতা জয়ন্তী না করলে হবে না। যার জন্য প্রথম বছর গীতা জয়ন্তী করেছিলাম, 28 জন পাঠক পেয়েছিলাম। দ্বিতীয় বছর মানে গত বছর গীতা জয়ন্তী করলাম, 65 জন পেয়েছিলাম। 65 জন সংগ্রহ করছি, হঠাৎ পেপার দেখলাম কখনটা গীতা পাঠ হবে। 65 জোগাড় করতে আমাদের গায়ে ঘাম বেরোচ্ছে, তাই লক্ষ কণ্ঠে কত বড় বড় সব নিশ্চয় আধমাতি লোক সব আছেন। তারপরে শুনলাম বেলদাতে 100 কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। সারা বেলদা হচ্ছে আমার আগদুয়ার, আমি এখানে 65 জন পাচ্ছি না, বেলদা 100 জোগাড় করেছে, ঠিক আছে। 65 জনে আমি গত বছর অনুষ্ঠান করেছি। এই কলকাতার বেলদার খবর শুনে আমি সেই দিনে এই মঞ্চে, আপনারা খেয়াল করুন, এই মঞ্চে আমি ঘোষণা করেছিলাম যে ঠিক আছে আমি আগামী বছর 100 কণ্ঠে গীতা পাঠ করব। এই মঞ্চে ঘোষণা করেছিলাম যে আমি আগামী বছর 100 কণ্ঠে গীতা পাঠ করব। কিন্তু আজ সদ্গুরুদেব আশীর্বাদে শুধু 100 নয়, 105 জন আমার গীতা পাঠ করছেন। এবারে বলছেন উদ্দেশ্য কি? যে পরিবেশ চলছে, দুনিয়ার সব কিছু পাওয়া যাচ্ছে, অভাব হচ্ছে একটা জিনিস। সেই জিনিসটা কি? সত্য জিনিসটা দুনিয়ার বড় অভাব। হাঁক মারা হচ্ছে, সারা বিশ্ব শান্তির কামনায় গীতা পাঠ হচ্ছে, কিন্তু আমি মনে করি আমরাও হাঁক মারছি, কিন্তু ওটা মামুলি কথা, ওরা চিরাচরিত কথা। আমি সিদ্ধান্ত নিলাম প্রতি বছর এখানে গীতা জয়ন্তী হবে। আমার চরম প্রয়াস, প্রতি বছর আমি সৎ মানুষ তৈরি করব। প্রতি বছর গীতা পাঠ হবে। যখন প্রভাতর কথা আরম্ভ হয়েছে, বন্ধ হবে না। কিন্তু আমার সুন্দরপুর শিমনি যোগাশ্রমের চরম প্রয়াস, এই কলির বিপর্যয়ের সময়ও আমরা সৎ মানুষ তৈরি করছি, সৎ মানুষ তৈরি করব 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 জানেন। এই জন্যই আমার গীতার অনুষ্ঠান। সকলে শান্তি হোক, সকলে মঙ্গল হোক, দুনিয়ায় সকলে ভালোই থাকুক। আমার গীতা মঞ্চ থেকে এইটা কামনা। সপ্রেম।